ভাবুন তো, আপনি একটা দরজা দিয়ে ঢুকলেন, যেটা আপনার পরিচিত পৃথিবীর মতোই দেখতে। সামনে শুধু অসংখ্য হলুদ দেয়াল, একই রকম করিডোর, আর এমন একটা নীরবতা যেখানে নিজের নিঃশ্বাসের শব্দও অস্বস্তিকর লাগে। কিন্তু আপনি যতই ফিরে যাওয়ার চেষ্টা করছেন, ততই জায়গাটা আপনাকে এক গোলক ধাঁধায় আটকে ফেলছে। ক্লার্কও এমন এক জায়গায় ঢুকে পড়েছিল। সে হাঁটছে, কিন্তু কোথায় যাচ্ছে সে জানে না। ফিরে আসার পথটাও আর খুঁজে পাচ্ছে না। সে যতই ফিরে যাওয়ার চেষ্টা করছে, ততই জায়গাটা তাকে নিজের ভেতরে টেনে নিচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই জায়গাটা খালি মনে হলেও সে কি সেখানে সত্যিই একা? এই অদ্ভুত জগতের সবচেয়ে বড় বিপদটা হয়তো তার সামনে নেই, লুকিয়ে আছে তার চারপাশেই। কারণ ব্যাকরুমসের আসল ভয় অন্ধকারে নয়, বরং সে জানেই না কখন থেকে কেউ তাকে দেখছে। এই অদ্ভুত জায়গায় ঢোকার আগে ক্লার্কের জীবনও খুব একটা স্বাভাবিক ছিল না। ক্যালিফোর্নিয়ায় একটি ফার্নিচারের দোকান চালালেও ব্যক্তিগত জীবনে সে তখন ভেঙে পড়েছিল। ডিভোর্সার অতিরিক্ত মদ পান তার মানসিক চাপ তাকে ধীরে ধীরে একা করে দিচ্ছিল। তার একমাত্র থেরাপিস্ট মেরি ক্লাইনের সঙ্গে কথা বলেই সে কিছুটা স্বস্তি পেত। কিন্তু এক রাতে দোকানে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। লাইট কাঁপতে থাকে, টিভি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। কারণ খুঁজতে গিয়ে ক্লার্ক দেয়ালের গায়ে একটা অস্বাভাবিক জ্বলজ্বলে জায়গা দেখতে পায়। আর সেই কৌতূহল তাকে নিয়ে যায় এমন এক জগতে যেখানে প্রতিটা পদে লুকিয়ে আছে মরণঘাতী বিপদ। তবে সে জানত না, দেয়ালের ওপাশে পা রাখার সঙ্গে সঙ্গেই তার পরিচিত পৃথিবী শেষ হয়ে যাবে। দেয়ালের ভিতর দিয়ে পড়ে ক্লার্ক নিজেকে আবিষ্কার করে এক অচেনা জগতে। চারপাশে হলুদ দেয়াল, অস্বস্তিকর আলো, আর একের পর এক একই রকম সীমাহীন করিডোর। প্রথমে সে ধরে নেয় হয়তো কোনো এক বিশাল ভবনের ভেতরে এসে পড়েছে, তাই ফিরে যাওয়ার পথ খুঁজতে শুরু করে। কিন্তু কিছু দূর যেতেই সে এমন কিছু দেখতে পায় যা তার ধারণাটা পুরোপুরি বদলে দেয়। মেঝেতে পড়ে আছে কিছু জিনিসপত্র, যেগুলো দেখে বোঝা যায় তার আগে অন্য কেউ এখানে এসেছিল। তার মানে হলো, এই জায়গাটা শুধু ক্লার্ককেই টেনে নেয়নি, আরও মানুষ এখানে হারিয়ে গেছে। কিন্তু তারা কোথায়, আর কেন তারা ফিরে আসেনি? ক্লার্ক তখনও উত্তরটা জানত না। কারণ কয়েক মুহূর্ত পর সে এমন কিছুর মুখোমুখি হতে যাচ্ছিল যেটা কোনো মানুষের মতো ছিল না। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্তা। ক্লার্ক বুঝতেই পারে না সেটা কোথা থেকে এসেছে। সে শুধু জানে ওটা তাকে দেখছে। প্রাণ বাঁচাতে সে দৌড়াতে শুরু করে এবং কোনো মতে সেই অদ্ভুত জগৎ থেকে বেরিয়ে নিজের দোকানে ফিরে আসে। কিন্তু ব্যাকরুমসে যাওয়ার ঘটনাটা তার মাথা থেকে আর বের হয় না। বরং সে এমনভাবে সেই জগতের কথা বলতে থাকে, সে যেন সেখানে ফিরে যাওয়ার একটা অদ্ভুত টান অনুভব করছে। তবে মেরিকে ঘটনাটি বলার পর সে তার কথা বিশ্বাস করতে পারে না। তাই ক্লার্ক সিদ্ধান্ত নেয় এবার সে একা যাবে না। একটা ক্যামেরা নিয়ে তার অ্যাসিস্ট্যান্ট ক্যাট এবং তার বয়ফ্রেন্ড ববিকে সঙ্গে নিয়ে সে আবার সেই দেয়ালের ভেতরে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু এবার ব্যাকরুমস তাদের শুধু ভয় দেখানোর জন্য অপেক্ষা করছিল না, ওটা তাদের একজনকে নিজের করে নেওয়ার জন্য অপেক্ষা করেছিল। পরদিন সকালে ক্লার্ক ক্যাট আর ববিকে সঙ্গে নিয়ে আবার সেই দেয়ালের ভেতর দিয়ে অদ্ভুত ব্যাকরুমসে ঢুকে পড়ে। এবার তার উদ্দেশ্য শুধু নিজের দেখা জিনিসগুলো প্রমাণ করা। কিন্তু ভেতরে ঢোকার পর খুব দ্রুতই তারা বুঝতে পারে জায়গাটা আগের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে। একই হলুদ দেয়াল, একই করিডোর, কিন্তু এবার তাদের সামনে থাকা পথগুলো যেন কোনো নিয়মই মানছে না। তারা যত এগোয় ততই চারপাশ অপরিচিত হয়ে ওঠে। ববি সব কিছু ক্যামেরায় ধারণ করতে থাকে আর ক্লার্ক সামনে এগিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর তারা এমন একটি ঢালু করিডোরে পৌঁছায় যেখানে হঠাৎ আলো নিভে যায়। আর অন্ধকার নামার সাথে সাথেই
তারা বুঝতে পারে এবার তাদের সাথে আরও একজন আছে। অন্ধকারের মধ্যে শুধু একটা অস্বাভাবিক শব্দ শোনা যায়। তারপর মুহূর্তের মধ্যে সেই অদৃশ্য সত্তা ববির উপর ঝাঁপিয়ে পড়ে। ক্লার্ক আর ক্যাট কিছু করার আগেই ববিকে টেনে নিয়ে যায় একটি গভীর গহ্বরের মধ্যে। ক্লার্ক আর ক্যাট নিচে নেমে দেখতে পায় শুধু রক্তের দাগ, কিন্তু ববির কোনো চিহ্ন পাওয়া যায় না। এই ঘটনা ক্লার্ককে বুঝিয়ে দেয় ব্যাকরুমসের ভেতরে থাকা জিনিসটা শুধু ভয় দেখায় না, সুযোগ পেলেই মানুষকে শেষও করে দেয়। আতঙ্কে ক্লার্ক আর ক্যাট আলাদা হয়ে যায়। ক্লার্ক দৌড়াতে থাকে, আর কিছু দূর পর সামনে দেখা দেয় দুটি বিকৃত মানব সদৃশ অবয়ব। তারা তাকে তাড়া করে নিয়ে যায় এমন এক জায়গায় যেখানে ক্যাটের সাথে তার শেষবারের মতো যোগাযোগ হয়। ক্লার্ক ক্যাটকে বাঁচানোর জন্য ক্যামেরাটা মেঝেতে ফেলে সামনে এগিয়ে যায়। দেয়ালের ওপাশ থেকে শুধু ক্যাটের আর্তচিৎকার শোনা গেলেও তাকে দেখা যায় না। ঠিক তখনই সেই বিকৃত অবয়বগুলো ক্লার্কের পেছনে এসে দাঁড়ায়। কয়েক মুহূর্ত পর ক্যাটের গগনবিদারী আর্তচিৎকার হঠাৎ থেমে যায়। ক্লার্ক তখনও জানে না কী ঘটেছে, কিন্তু তার মনে ভয়ঙ্কর একটা সন্দেহ জাগে, হয়তোবা ক্যাটও হারিয়ে গেছে। সেদিন সকালে মেরি ঘুম থেকে উঠে ক্লার্কের পাঠানো একটি ভয়েস মেসেজ পায়। ক্লার্কের পাঠানো মেসেজে এমন কিছু ছিল যা মেরিকে আরও বেশি অস্বস্তিতে ফেলে দেয়। ক্লার্ক বলে সে সেই ব্যাকরুমসে ঢুকেছে, তবে সে আর বের হতে পারছে না। ক্লার্কের সেই অদ্ভুত মেসেজ মেরিকে শান্ত থাকতে দেয় না। মেরি শেষ পর্যন্ত ক্লার্কের দোকানে গিয়ে অনুসন্ধান শুরু করে, আর সেখানেই সে খুঁজে পায় সেই রহস্যময় দেয়াল যেটার কথা ক্লার্ক তাকে বলেছিল। অদম্য কৌতূহল আর ভয় নিয়ে মেরি দেয়ালের ভেতর দিয়ে প্রবেশ করে ব্যাকরুমসে। কিন্তু সে জানতো না ভেতরে তার জন্য অপেক্ষা করছে এমন একজন মানুষ যার শরীর চেনা হলেও ভেতরের মানুষটা অচেনা। কিছু দূর এগোতেই অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসে ক্লার্ক। তবে তার চেহারা আর আচরণ দেখে মেরি বুঝতে পারে ক্লার্কের ভেতরে কোনো এক অশুভ পরিবর্তন এসেছে। যে মানুষটা এক সময় নিজের জীবন নিয়ে হতাশ ছিল, এখন সে ব্যাকরুমসের ভেতরে এমনভাবে আচরণ করছে যেন এই অস্বাভাবিক জায়গাটাই তার আসল পৃথিবী। মেরি কিছু বুঝে ওঠার আগেই ক্লার্ক তাকে পেছন থেকে গলা চেপে ধরে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফেরার পর মেরি নিজেকে দেখতে পায় হাত বাঁধা অবস্থায় একটি অদ্ভুত ডাইনিং রুমে। টেবিলের এক পাশে বসে আছে তিনটি মানুষের মতো দেখতে প্রাণহীন পুতুল, আর টেবিলের অপর পাশে বসে আছে ক্লার্ক। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা তখনও বাকি। ক্লার্ক ফ্রিজ খুললে মেরি দেখতে পায় ক্লার্কের সেই অ্যাসিস্ট্যান্ট ক্যাটের বিচ্ছিন্ন মাথা তার ভেতরে রাখা। মেরির শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বয়ে যায়। তার চোখের সামনে তখন একটা প্রশ্নই ঘুরতে থাকে, ক্লার্ক আসলে এখানে কি করছে? ক্লার্ক এবার মেরিকে বোঝাতে শুরু করে তার থেরাপি এখানেও চালিয়ে যেতে হবে, কিন্তু তার কথার মধ্যে স্বাভাবিকতার চেয়ে বেশি ছিল এক ধরনের বিকৃত বিশ্বাস। তার কথা শুনে মেরির রক্ত হিম হয়ে আসে। মেরি তখন সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য এক সাইকোলজিক্যাল খেলা শুরু করে। সে ক্লার্ককে বলে তার জীবনের সব ব্যর্থতার জন্য সে নিজেই দায়ী। সে তার ব্যর্থতা ঢাকতে সারা জীবন অন্যদের উপর দোষ চাপিয়ে দিয়েছে। কথাগুলো ক্লার্কের ভেতরের রাগ আরও বাড়িয়ে দেয়। এতক্ষণ যে মানুষটাকে মেরি নিয়ন্ত্রণহীন ভুক্তভোগী ভাবছিল, তার আচরণে এখন অন্য একটা চেহারা ফুটে ওঠে। আর তখন মেরি বুঝতে পারে ব্যাকরুমস শুধু ক্লার্ককে বদলায়নি, তার ভেতরের অন্ধকারটাকেও যেন বাইরে নিয়ে এসেছে। মেরি তখন ক্লার্ককে অনুরোধ করে যদি ক্লার্ক এখানে থাকতে চায় থাকুক, তবে তাকে ছেড়ে দিতে। ক্লার্ক যখন মেরিকে ছাড়ার চেষ্টা করে, ঠিক তখনই দরজার সামনে আবির্ভূত হয় এক বিশাল শয়তান সদৃশ সত্তার। মেরি আতঙ্কিত হয়ে পড়লেও ক্লার্কের প্রতিক্রিয়া একেবারেই আলাদা। সে প্রাণীটার দিকে এগিয়ে যায়, সে যেন তাকে আগে থেকেই চেনে। ক্লার্ক প্রাণীটিকে বোঝানোর চেষ্টা করে যে মেরি তাদের জন্য কোনো বিপদ নয়, কিন্তু প্রাণীটা তার কথা শোনে না।
বরং মুহূর্তের মধ্যেই ক্লার্ককে আক্রমণ করে হত্যা করে। ক্লার্কের উপর এই আকস্মিক আক্রমণে মেরি সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু দানবটা তার পিছু ছাড়ে না। সে দৌড়াতে দৌড়াতে এমন একটা জায়গায় আসে যেটা তার নিজের অতীতের সঙ্গে জড়িয়ে আছে। মেরি ছুটতে ছুটতে শেষ পর্যন্ত পৌঁছে যায় একটি বিকৃত ফার্নিচারের দোকানে। জায়গাটা ক্লার্কের দোকানের মতোই, কিন্তু সবকিছু যেন অস্বাভাবিকভাবে বদলে গেছে। পেছন থেকে সেই বিশাল সত্তাটাও সেখানে এসে হাজির হয়। মেরি পালানোর আর কোনো রাস্তা না পেয়ে শয়তানটাকে ঠেকাতে কিছু একটা খুঁজতে শুরু করে। আর তখনই তার চোখে পড়ে শৈশবের ভাঙা বাড়ির একটি কংক্রিটের টুকরো। তবে কেন এই জিনিসটা এখানে আছে সে জানে না, কিন্তু সেটাই শেষ মুহূর্তে তার অস্ত্র হয়ে ওঠে। মেরি টুকরোটা দিয়ে ক্ষিপ্র হাতে দানবটির মুখে আঘাত করে সেখান থেকে পালানোর একটা সরু পথ খুঁজে পায়। আর ঠিক সেই সময় দুর্ঘটনাবশত সক্রিয় হয়ে যায় সেখানে রাখা গ্যাস ট্র্যাপ। বিষাক্ত গ্যাসে মেরি অচেতন হয়ে পড়ে, কিন্তু সে জানতো না ব্যাকরুমস থেকে বের হওয়ার পর তার জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছে। অচেতন মেরিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অ্যাসিঙ্কের গোপন প্রজেক্ট সেন্টারে। জ্ঞান ফেরার পর সে নিজেকে আবিষ্কার করে একটা ঠান্ডা ইন্টারোগেশন রুমে। তার সামনে বসে আছে গবেষক ফিল। মেরি তখনও ভাবছে অন্তত এবার সে বাস্তব পৃথিবীতে ফিরে এসেছে, কিন্তু ফিলের প্রথম কথাতেই তার আশা ভেঙে যায়। সে জানায় অ্যাসিঙ্ক আসলে এমআরআই মেশিন তৈরি করত, আর একটা দুর্ঘটনার পর তারা আবিষ্কার করে এই অদ্ভুত ভিন্ন ডাইমেনশন ব্যাকরুমস। সেই আবিষ্কারের পর থেকেই তাদের গবেষণার পুরো উদ্দেশ্য বদলে গেছে। এখন তারা শুধু বের হওয়ার পথ খুঁজছে না, তারা এই অসীম হলুদ জগতের একটা সম্পূর্ণ মানচিত্র তৈরি করতে চাইছে। ফিল এবার মেরির কাছে জানতে চাই সে কিভাবে ব্যাকরুমসে পৌঁছেছিল এবং সেখানে ঠিক কী দেখেছিল। কিন্তু মেরির মাথায় তখন ঘুরতে থাকে ক্লার্কের সেই অদ্ভুত কথাগুলো। ব্যাকরুমস আসলে আর কিছুই নয়, আমাদের বাস্তব পৃথিবীর একটা ভুল বিকৃত হয়ে যাওয়া অংশ। বাস্তব জগতের স্মৃতি যেন কোনোভাবে সেখানে কপি হয়ে তৈরি করেছে অসীম হলুদ ঘরগুলো, আর এর মধ্যে জমা হতে থাকে মানুষের ট্রমা, ভয় আর অনুশোচনা। মেরি ধীরে ধীরে বুঝতে পারে ক্লার্ক সেখানে যে ভয়ঙ্কর জগৎ দেখেছিল সেটা হয়তো তার নিজের মানসিক যন্ত্রণার সঙ্গেও যুক্ত ছিল। কিন্তু সবচেয়ে অস্বস্তিকর ব্যাপারটা তখনও সামনে আসেনি, কারণ ব্যাকরুমস এবার মেরির নিজের স্মৃতিকেও বিকৃত করতে শুরু করেছে। মেরি শান্তভাবে ফিলের দিকে তাকিয়ে জানতে চাই তারা কি তাকে নিজের বাড়িতে ফিরতে দেবে। প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু ফিলের উত্তরটা একেবারেই নয়। সে ঠান্ডা গলায় জানিয়ে দেয় মেরিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তার হাতে নেই। তখন মেরি বুঝতে পারে সে ব্যাকরুমসের সেই ভয়ঙ্কর দানবের হাত থেকে বেঁচে ফিরেছে, কিন্তু মানুষের তৈরি আর একটা খাঁচায় এসে আটকে পড়েছে। অ্যাসিঙ্কের কাছে সে এখন আর একজন মানুষ নয়, সে একটি জীবন্ত গবেষণার নমুনা মাত্র। অর্থাৎ ব্যাকরুমসের দানব তাকে হত্যা করতে পারেনি, কিন্তু তার নিজের পৃথিবীর মানুষগুলো তাকে স্বাধীনও হতে দেবে না। আর ঠিক তখনই ব্যাকরুমসের ভেতরে শুরু হয় আরও অস্বাভাবিক ঘটনা। ব্যাকরুমসের ভেতরের জায়গাগুলো এবার আরও দ্রুত বদলাতে শুরু করে। ক্লার্ক আর মেরির ভয়, মানসিক আঘাত আর ট্রমা যেন সেই হলুদ ঘরগুলোর চেহারাই বিকৃত করে দিচ্ছে। দেয়ালগুলো তাদের স্মৃতির নতুন নতুন রূপ তৈরি করছে। ক্যামেরা ধীরে ধীরে এগিয়ে যায় একটি নকল ইন্টারোগেশন রুমের দিকে। ঘরটা প্রথম দেখায় সাধারণ মনে হলেও ভেতরের দৃশ্যটা একেবারেই স্বাভাবিক নয়। সেখানে নিঃশব্দে বসে আছে একটি বিকৃত প্রাণহীন পুতুল, আর সেটি দেখতে অবিকল মেরির মতো। যেন ব্যাকরুমস তার স্মৃতিকে শুধু কপি করেনি, মেরিরই একটা বিকৃত সংস্করণ তৈরি করছে। তাহলে এই পুতুলটা কি শুধু তার স্মৃতির প্রতিচ্ছবি, নাকি ব্যাকরুমস এবার মেরির জায়গাটাই দখল করতে শুরু করেছে? মেরি তখন বুঝতে পারে ব্যাকরুমস থেকে বেরিয়ে আসাটাই হয়তো তার সবচেয়ে বড় ভুল ছিল,
কারণ বাইরের পৃথিবীতে আসার পরও সে সেই জগতের প্রভাব থেকে মুক্ত নয়। অ্যাসিং তাকে একজন জীবন্ত গবেষণার নমুনা হিসেবে আটকে রেখেছে, আর একই সময়ে ব্যাকরুমসের ভেতরে তার স্মৃতি ও ট্রমা নতুন নতুন রূপ নিচ্ছে। অর্থাৎ মেরির জন্য এখন দুটি পৃথিবী তৈরি হয়েছে, একটি বাস্তব যেখানে মানুষ তাকে পরীক্ষা করছে, আরেকটি ব্যাকরুমস যেখানে তার নিজের ভয়গুলো বাস্তব হয়ে উঠছে। কিন্তু এই দুই জগতের মাঝের সীমারেখা যতই দুর্বল হতে থাকে ততই একটা ভয়ঙ্কর সত্য সামনে আসে। ব্যাকরুমস হয়তো শুধু জায়গা নয়, এটা মানুষের স্মৃতিরও একটা বিকৃত প্রতিলিপি। তাই প্রশ্নটা আর এটা নয় যে মেরি ব্যাকরুমস থেকে বের হতে পারবে কিনা। আসল প্রশ্নটা হলো, সে যে পৃথিবীতে ফিরে এসেছে সেখানে কি মেরি দাঁড়িয়ে আছে? সে কি সত্যিই সেই আগের মেরি, নাকি তার একটা অংশ চিরতরে হলুদ দেয়ালের ওপাশে রেখে এসেছে? আপনার অনুভূতি কমেন্টে জানান, এবং এমন জটিল সাইকোলজিক্যাল থ্রিলারের ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো থাকবেন। ধন্যবাদ।